যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। হাসিনার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। ভোট পেছালে রাজনৈতিক সংকট দেখছে বিএনপি। ঘোলা পানিতে মাছ শিকার করবে পরাজিত শক্তি। দিনের শেষে জনগণের সিদ্ধান্তের জন্য জনগণের কাছে নির্বাচনের মাধ্যমে যেতে হবে, জনগণ সিদ্ধান্ত দেবে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনে আগ্রহী ইসি। টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি। অংশগ্রহণমূলক ভোট চায় যুক্তরাজ্য। সংস্কার বাধা হবে না দাবি ঐকমত্য কমিশনের। আমরা আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে দেখব যে কোন কোন বিষয়ে আসলে সকলের মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি করা যায় যতদূর সম্ভব। পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট। বিএনপি নেতা গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ। বনানীতে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে 7 ঘণ্টা অচল রাজধানী। কফিন মিছিল থেকে ঘাতক চালকের শাস্তি দাবি। তীব্র যানজটে ভোগান্তি। আমরা কি বিচার পাই না গার্মেন্টসে চাকরি করে দেখা? প্রায় 2 ঘন্টা ধরে বাসে বসেছিলাম, এখন হেঁটে যাচ্ছি। আমরা তো যানজটের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করতেছি, গাড়ি চলে না। 5 দিন পর চোখ মেলেছে সিএমএইচে চিকিৎসাধীন মাগুরার নির্যাতিত শিশু, জানালো প্রেস উইং। মামলার প্রধান আসামি হিটু 7 দিনের রিমান্ডে। মালয়েশিয়ার সেকেন্ড হোম গড়ার তালিকায় অর্ধেকের বেশি বাংলাদেশি। পলাতক রাজনীতিবিদরা সুযোগ নিচ্ছেন, অভিমত গণমাধ্যমের। এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 22 ক্রিকেটার। A+ ক্যাটাগরিতে একমাত্র তাসকিন, আছেন মুশফিক। মাহমুদুল্লাহর নাম প্রত্যাহারের অনুরোধ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। বিএনপিকে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি থেকে সরে আসার আহ্বানও জানান। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। জানান, বিচার ও সংস্কার শেষে নির্বাচন করতে সহায়তা করবে এনসিপি, এমনটাই জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বৈরাচার শেখ হাসিনা পতনের রাজপথের সারথি ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার করল জাতীয় নাগরিক পার্টি। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে সেখানে হাজির হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা বলছেন, হাসিনার বিচার না হলে বৃথা যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন। সন্তানদের কত কষ্ট করে বড় করে ভার্সিটি লেভেল পর্যন্ত আমরা নিয়ে গেছি, সেই সন্তানদের কুকুর বিড়ালের মতো কিভাবে মারা হলো? বিচার অবশ্যই সবার আগে চাই। সকলে ঐক্যবদ্ধ থাকব যাতে আমরা এই খুনি হাসিনার বিচার অতি দ্রুত বাস্তবায়ন করতে পারি। শেখ হাসিনার বিচারের দাবির সাথে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এত ত্যাগ, এত তিতিক্ষা শুধুমাত্র এক শাসক থেকে আরেক শাসকের জন্য না, বরঞ্চ আমাদের পুরো শাসন ব্যবস্থাটাই যাতে বদলায়, পুরো ব্যবস্থাটাই যাতে সাধারণ মানুষের জন্য কাজ করে। গত 15 বছরে আমাদের উপরে খুন, গুম, নির্যাতনের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন। আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। বিএনপিকে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। নাহিদ ইসলাম জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর জায়গা হবে না, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার লক্ষ্যকে এনসিপির রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছেন, সরকার যদি এনসিপির দাবি অনুযায়ী গণপরিষদ নির্বাচনের দিকে যায়, জাতীয় নির্বাচন এবং সেই সাথে যদি পিছিয়ে দেয়, তাহলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে। আর একই সাথে এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে পরাজিত শক্তি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন মারুফা রহমানের প্রতিবেদনে। ঘোষিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলছেন, সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নিয়ে তারা জাতীয় ঐক্যমত তৈরির চেষ্টা করবেন, আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করবেন। এদিকে গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক নিয়ে নতুন দলের এজেন্ডা ও বিএনপির অবস্থান স্পষ্টই ভিন্ন। এ মাসের মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলছেন, অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল এখন জাতীয় নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে যেন কোনো কাজ প্রশ্নবিদ্ধ না করে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এই নেতা। ভিন্ন মত থাকলেও সম্মানের জায়গাটা যাতে থাকে, সেই সংস্কৃতি বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দিনের শেষে জনগণের সিদ্ধান্তের জন্য জনগণের কাছে নির্বাচনের মাধ্যমে যেতে হবে, জনগণ সিদ্ধান্ত দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এনসিপির সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ বাস্তবায়নের পথ হলো জনগণের ম্যান্ডেট নেয়া। কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে, কনস্টিটিউশনকে ফেলে দেওয়া যাবে না, কারণ এই কনস্টিটিউশনের সাথে আমাদের মুক্তিযুদ্ধ জড়িত আছে। সেকেন্ড রিপাবলিক তারা বলতে চাচ্ছে, আমি যত বুঝেছি, সেকেন্ড রিপাবলিক বলতে চাচ্ছে তারা এই যে গণপরিষদ গঠন করবে, গণপরিষদ গঠন করে নতুন করে যে শাসনতন্ত্র তৈরি করবে, সেটা হবে সেকেন্ড রিপাবলিক। সেরকম পরিস্থিতি বাংলাদেশে আসে নাই যে গণপরিষদ করতে হবে। একটা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন গণপরিষদ করতে হবে কেন? যে কনস্টিটিউশন অধীনে এই সরকার শপথ গ্রহণ করেছে। বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে এবং সংকট থেকে বের হতে দ্রুত জাতীয় নির্বাচন দরকার। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তার কাছে জনগণের ম্যান্ডেট থাকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। একটা সংগঠিত দল বা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে আগ্রহী ইসি। ব্রিটিশ হাই কমিশনারের সাথে বৈঠকে এমন কথাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ব্রিটিশ হাই কমিশনার জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় যুক্তরাজ্য। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে নতুন রাজনৈতিক দল। 2014 থেকে 2024 নানা বিতর্ক নিয়ে দেশে হয়েছে 3টি জাতীয় নির্বাচন। অনিয়ম, জালিয়াতি, কারচুপির নানা কারণে নির্বাচন বিমুখ ছিল জনগণ। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন করে দেশে জেগেছে জাতীয় নির্বাচনের দাবি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। নানামুখী সংস্কার কার্যক্রমের মধ্যেও ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে দেশটির আগ্রহের কথা জানান তিনি। বলেন, এজন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ব্রিটেন। I had a very productive first meeting with the Honourable Election Commissioner. It was an opportunity for me to hear about the work that he and his team are doing at the moment. As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানই কমিশনের প্রধান লক্ষ্য। এই কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে সরকারের বেঁধে দেওয়া সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর,
সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে নতুন রাজনৈতিক দল। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশোধনী আসছে গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিওতে। পরিবর্তিত আইনে পরিবারের সদস্য অথবা বিশ্বস্ত কারো মাধ্যমে প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। সংস্কার কাজের জন্য নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, এমনই মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন। কারণ নির্বাচনের যে প্রস্তুতি সেটি নেবে সরকার ও নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে এমন কথাই জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আহত জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরিতে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার কমিশনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। তারা এসে উপস্থিত হবেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার কমিশনের সুপারিশের ক্ষেত্রে 13ই মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐকমত্য কমিশন। অনেক বিষয় তো দেখা যাবে যে একটি সুপারিশের অর্ধেকের ব্যাপারে একমত, অর্ধেকের ব্যাপারে একমত। তাহলে আমরা আলোচনায় জিজ্ঞাসা করতে পারবো যে আসলে কোন জায়গাটায় তারা অভিমত পোষণ করে। পাশাপাশি আমরা যে ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে এখানে মতামতের জায়গা রেখেছি। ফলে যে কোনো কেউ উত্তর দেওয়ার সময়, যে কোনো রাজনৈতিক দল বা জোট উত্তর দেওয়ার সময় বলতে পারবে যে এই প্রস্তাবের এই অংশটুকুতে আমরা একমত, ওই অংশটুকু একমত। তাহলে আমরা যখন আলোচনায় যাব তাহলে ওনাদের কাছ থেকে আমরা বুঝতে পারবো যে আসলে যে অংশটাতে তারা একমত হচ্ছে না কেন হচ্ছে না। জাতীয় সনদে কি থাকবে এবং কমিশনের কার্যক্রম নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সেটির সম্ভাবনা নেই। রাজনৈতিক দলগুলো না চাইলে অন্তর্বর্তী সরকার কিভাবে জাতীয় সনদ বাস্তবায়ন করবে সে প্রশ্নের উত্তরও দেন কমিশন সহসভাপতি। আমরা এই সংস্কার কমিশনগুলোর কাছ থেকে যে সুপারিশগুলো পেয়েছি সেই সুপারিশগুলো বিভিন্ন রকম বিবেচনা থেকে করা হয়েছে, কিন্তু এটাই একেবারে চূড়ান্ত, এটাই বাস্তবায়ন একেবারে আক্ষরিক অর্থে এটাই বাস্তবায়িত হবে অথবা হবে না এরকম কিন্তু না। আমরা আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে দেখব যে কোন কোন বিষয়ে আসলে সকলের মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি করা যায় যতদূর সম্ভব। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত রয়েছে, তাই রাষ্ট্র কাঠামো নিয়ে ঐকমত্যে তেমন কোনো সমস্যা দেখছে না কমিশন। আমরা এই সংস্কার শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর পূর্বাচলে 60 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য সহ মোট 23 জনের নামে চার্জশিট দাখিল করেছে দুদক। সোমবার সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। শুধু নিজ দল আওয়ামী লীগ আর অনুসারীদের দুর্নীতিতে সমর্থন দিয়েই নয়, স্বয়ং নিজে এবং তার পরিবারকেও দুর্নীতির সাগরে ডুবিয়ে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় দুর্নীতির তালিকায় বড় নাম পূর্বাচলের প্লট দখল। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে শেখ হাসিনা নিজে ও তার পরিবারের সদস্যের নামে বাগিয়ে নেন পূর্বাচলের 60 কাঠা প্লট। এ নিয়ে গত 26 ডিসেম্বর উক্ত মামলার তদন্তে অনুসন্ধানের কাজ শুরুর কথা জানায় দুদক। এবার প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের 6 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল দুদক। সোমবার দুদকের প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দুদকের অপরাধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে 60 কাঠা
জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। মামলায় নতুনভাবে যুক্ত করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিনের নাম। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন, সমন ওয়ারেন্ট জারি হবে। তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। ক্ষমতাচ্যুত হওয়ার 7 মাস পর এই প্রথম কোনো মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছে শেখ পরিবার। নতুন কোনো জটিলতা সৃষ্টি না হলে দ্রুতই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে শেখ পরিবারের সদস্যসহ চার্জশিট দাখিল হওয়া 23 আসামির বিরুদ্ধে। শাহরিয়ার শমীক, নিউজ 24, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, বরং এটি ছিল দস্যুদের একটি পরিবার। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, হাসিনাকে ভারতের আতিথ্য দেয়া ঠিক আছে, তবে দেশটিকে তার প্রচারণার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেয়া বিপজ্জনক হবে। শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন। তিনি জানিয়েছেন, গত অগস্টে ক্ষমতা নেয়ার সময় তিনি বাংলাদেশকে গাজার মতোই বিধ্বস্ত অবস্থায় পান। জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে কোনো বার্তা পায়নি সেনাবাহিনী। সোমবার গণমাধ্যমে এই বিষয়ে একটি বিবৃতি পাঠিয়েছে আইএসপিআর। ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে এই প্রতিক্রিয়া জানিয়ে সোমবার বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়েছে, যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। রাজধানীর বনানীতে ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু ঘিরে হঠাৎ বিক্ষোভে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। শ্রমিকদের ক্ষোভে বিক্ষোভে সড়কে তৈরি হয় তীব্র যানজট। ঘাতক চালককে গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে প্রায় 7 ঘন্টা পর সড়ক ছাড়ে তারা। এদিকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। তারা বলছে, অবরোধের পর বিভিন্ন সড়কে ডাইভারশন করা হয়, আর সেখানে চালককে ধরতেও এখনো অভিযান চলছে। সহকর্মীর মৃত্যুর ঘটনায় হঠাৎ রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কফিন মিছিল, সবার কণ্ঠে তখনও নরসিংদীর পোশাক কর্মী মৃণার মৃত্যুর বিচার দাবি। সোমবার সকাল 7টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন একাধিক পোশাক কর্মী। এতে ঘটনাস্থলে মারা যান মীনা। গুরুতর আহত হন আরও 2 জন। তাদের উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। জায়গায় স্পটে ডেট হয়ে গেছে, ওনাকে ওই জায়গায় নিয়ে রাখা হয়েছিল। ওনার নাম মিনা আক্তার, উনি এনে গার্মেন্টসে কাজ করতো। সকালবেলা রেডি হয়ে যখন রুট পার হইতেছিল তখন নাকি অ্যাক্সিডেন্ট। এরপরই সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় 2 পাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। যোগ দেন আশেপাশের গার্মেন্টস কর্মীরাও। এখানে দাঁড়ায় আছি, কোনো প্রশাসনের কোনো লোক কোনো পদক্ষেপ নিতেছে না। কেন আমরা কি মানুষ না? চিকিৎসার কারণে সে জায়গায় হসপিটালে মারা গেছে, আরেকজন ওইদিকে পাঠাই দিয়েছে, ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তার সাথে যদি কোনো লোকজন যায় তো প্রশাসনের তাহলে আরো চিকিৎসার জন্য ভালো গুরুত্ব দিত। সড়কের পাশাপাশি বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়েতে উঠেও যান চলাচল বন্ধ করে দেয়। এই মারা যাওয়ার পরে বাসটা ধরতে পারিনি, ধরার জন্য এই জায়গায় আন্দোলন আমরা শুরু করছি। আমরা কি বিচার পাই না? গার্মেন্টসে চাকরি করে দেখা। এদিকে অবরোধে যান চলাচল বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী ও গুলশান সহ সারা ঢাকায় তীব্র যানজট দেখা দেয়। অবশ্যই আমি যাচ্ছিলাম, এই যে 6.5 ঘন্টা ধরে আমি বসে আছি রাস্তায়। উনি আসছে, উনি অফিস টাইম চলে যাচ্ছে। অফিস 10টা বাজে, অলরেডি 15 মিনিট হয়ে গেছে, ওভার হয়ে গেছে। আমরা যাবো এখন বনানীতে। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। নাকাল নগরবাসী সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় পায়ে হেঁটে রওনা দেন অনেকেই। প্রায় 2 ঘন্টা ধরে বাসে বসেছিলাম, এখন হেঁটে যাচ্ছি। আমরা তো যানজটের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করতেছি, গাড়ি চলে না, এলিভেট দিয়েও চলে না। আমরা সাধারণ যাত্রী তো ভোগান্তির মধ্যে আছি। সড়ক ছাড়তে পুলিশের বারবার অনুরোধেও শান্ত হননি আন্দোলনকারীরা। পরে ঘাতক চালককে গ্রেফতার ও নিহত আহতদের পরিবারকে ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ে তারা। সকালে 2 জন গার্মেন্টস কর্মী একটা পিকআপের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে। এই কারণে তারা রাস্তা অবরোধ করেছে সকাল থেকে। তবে সকাল থেকে আমরা বিভিন্ন ডাইভারশন চালু রেখে আমরা মানুষকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি। আর তাদের দাবি ছিল ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা আমরা নিচ্ছি। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার
চেষ্টা করতেছি। তারা যদি বলছে ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, সেটা ব্যবস্থা হয়েছে, ওই গাড়িগুলো ধরা হয়েছে। যাই আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক করতে জলকামান আনা হলেও আলটিমেটাম দিয়ে সড়ক থেকে উঠে যাওয়ায় তা ব্যবহার করতে হয়নি পুলিশকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা চৌধুরী আলমের ওই ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 18 জনকে। চৌধুরী আলমের বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু জানান, 2010 সালের জুলাই মাসে হাইকোর্টের একটি রিট আবেদন করা হলে পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন আদালত, কিন্তু আদালতের সেই নির্দেশ আর কার্যকর হয়নি। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। মাগুরায় ধর্ষণের শিকার আসিয়া প্রথমবারের মতো চোখের পাপড়ি নাড়িয়েছে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3 ছিল, আজকে সেটা 5 উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হয়ে চোখের পাতা নিয়েছেন এবং তবে শ্বাস নেওয়ার চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখন অবসান করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা হয়েছে এবং চিকিৎসকরা আশাবাদী তার স্বাস্থ্য অবস্থা আর একটু উন্নতি হবে। মাগুরায় শিশু ধর্ষণ মামলায় শুনানিতে প্রধান আসামিকে 7 দিন ও বাকি 3 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। নিরাপত্তাজনিত কারণে রবিবার গভীর রাতে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিকে শিশুটির পরিবার তখন জানিয়েছে শিশুটির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন তারা। আর অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে এলাকাবাসী। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে বেড়েছে নারীর প্রতি সহিংসতা। প্রতিদিনই আসছে ধর্ষণের নিত্য নতুন খবর। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার 4 আসামির রিমান্ড শুনানি হয়েছে। রোববার রাত 11:30টায় শুনানিতে প্রধান আসামিকে 7 দিনের ও বাকি 3 জনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ভুক্তভোগীর স্বজনরা জানান শিশুটির শারীরিক অবস্থা অবনতি হয়েছে। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তারা। আমার ভীষণ কষ্ট হচ্ছে, জ্বালাপুর হচ্ছে, তোমার জ্বালাপুর হচ্ছে, আমার তাও আমারে নিয়ে গেছে, ভাইয়া দরজা খুলে গেছে, মা ওই গামছা নিয়ে দাঁড়াইয়েছিল। এই কথা করে মনে জ্ঞান হারাইছে, আমার মনে যেরকম কাটেছে ওপরে জন্য এরকম কাটে কাটে এটার বিচার আমি চাই। এলাকাবাসী জানান অভিযুক্তের আগে থেকেই চারিত্রিক সমস্যা ছিল, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই শিশুটির উপর। এই জঘন্যতম অপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা। একটা স্বামীর বিয়ে ছিল, ওখানে কাজ করতে অনেকদিন খাইয়ে আমি বিয়ে করবো মারি হাসপাতালে, পরে ভালো হয়ে গেছিল, তারপর আবার এই ঘটনা করেছে। যে অপরাধী করেছে তার ফাঁসি লাগছে। এদিকে আসামিদের ফাঁসির দাবিতে রবিবার দিনভর আদালত চত্বরে অবস্থান করেছিল মাগুরার ছাত্র জনতা। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় মেয়েটি। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকা CMH-এ লাইফ সাপোর্টে আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দিব অর্থ বাণিজ্যের খবর। ঈদকে সামনে রেখে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। চলতি মার্চ মাসের প্রথম 8 দিনেই প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন 81 কোটি 42 লাখ ডলার সম পরিমাণের রেমিটেন্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 10,000 কোটি টাকারও বেশি। সোমবার বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তথ্য বলছে 8 দিনে বেসরকারি খাতের 40টি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন 51 কোটি 29 লাখ ডলার। একই সময়ে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংক আহরণ করেছে 23 কোটি 13 লাখ ডলারের রেমিটেন্স। এছাড়া বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে 6 কোটি 84 লাখ এবং দেশে কার্যরত বিদেশি 5 ব্যাংকের মাধ্যমে 15 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। দর্শক, নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।